নমস্কার। আজকে বিজ্ঞান বার্তার পক্ষ থেকে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, তো আমরা আজকে পেয়েছি আমাদের মতিলাল বাবুকে। তো মতিলাল বাবু আমাদের কাছে আজকে বিজ্ঞান মনস্কের পক্ষ থেকে তিনি তুলে ধরবেন যে সাপে কাটলে মানুষের কোথায় যাওয়া উচিত বা কি করা উচিত বা করণীয় কি। তো তাই আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে সাপে কাটলে আমাদের গুণিন, ওঝা বা মন্ত্রতন্ত্র পাঠক বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কিনা। তো সেই বিষয়ে আমরা আজকে আলোচনাটি করব। তো যদি আলোচনাটি ভালো লাগে তাহলে আমাদের এই বিজ্ঞান বার্তা চ্যানেলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার, এছাড়া সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। কারণ কি, আগাম এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আসুন আমরা মতিলাল বাবুর থেকে আজকে শুনে নিই আমাদের ওই অন্ধ বিশ্বাসের আসল যুক্তি কি। তো মতিলাল বাবু, আজকে আপনি আমাদের কাছে বলুন যে নানানভাবে আমরা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় তো যাই, তো সেখানে অনেক ক্ষেত্রে কি হয়, এই যে সাপের বিষয়ে, বিশেষ করে এই যে নির্বিষ সাপ বা বিষাক্ত সাপ মানুষকে কাটলে আমাদের কোথায় যাওয়া উচিত বা আমাদের করণীয়। সুন্দর বিষয় একটা উপস্থাপনা করতে চলেছি আজকে এই বিজ্ঞান বার্তার পক্ষ থেকে। প্রত্যেকের এখানে একটা উপকারের জায়গা রয়েছে যদি মনোযোগ সহকারে এই বিষয়টাকে আপনারা শুনেন এবং বুঝে নেন। আপনারা দেখবেন, আপনারা বুঝবেন। ভারতবর্ষ একটি কৃষি প্রধান এলাকা। একদম। ভারতবর্ষের অধিকাংশ মানুষই কৃষি কাজের সঙ্গে যুক্ত। অর্থাৎ এই কৃষি কাজ করতে গিয়ে প্রত্যেক কৃষককে প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে তাদের বাঁচার জন্য যতটুকু ফসলের প্রয়োজন সেই সমস্ত ফসলকে তুলে আনতে হয়। আর সেই ফসল তুলতে গিয়ে বিভিন্নভাবে কৃষক আক্রান্ত হন। তার মধ্যে এই বন জঙ্গলে কাজ করতে গিয়ে সাপের কামড়ে অনেক কৃষকের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। তাই এই বিষয় সংক্রান্ত বিষয়ে আমরা আজকে যে বিষয়টা উপস্থাপনা করতে চলেছি, সাপের বিষ, গুণিন, ওঝা, এই বিষয়টা আমাদের মস্তিষ্কের মধ্যে যে ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলো কতটা যুক্তিসঙ্গত বা বিজ্ঞানসম্মত সেইটুকু আপনাদের কাছে আমরা উপস্থাপনা করব। ধরুন, একজন কৃষক ধান কাটতে গিয়ে একটা সাপ, ধান কাটতে কাটতে তাকে সাপ একটা কামড়ে দিল। ঠিক হয়তো সেই সাপ দেখা গেল একটা চন্দ্রগড়া সাপ। তো এখন সাপের সম্পর্কে কথা বলতে গিয়ে যদি বলতে হয়, পশ্চিম বাংলার বুকে যত ধরনের সাপ দেখা যায় অধিকাংশ সাপ কিন্তু নির্বিষ সাপ, বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা আমাদের গ্রামাঞ্চলে যে সকল সাপগুলো দেখতে পাই, বিষধর সাপ, যেমন চন্দ্রগড়া, কালাচ, গোখরো এবং শাঁকামুটি সাপ, এই সমস্ত সাপের প্রচুর পরিমাণে বিষ রয়েছে। অর্থাৎ অল্প বিষ প্রয়োগ করে একটা মানুষকে মারণ বিষ দেওয়া যেতে পারে, দিয়ে দেয় সাপ। এবার এই যে চন্দ্রগড়া সাপটা কামড়ে দিয়েছিল একজন কৃষককে, সেই মুহূর্তে আমাদের কিছু করণীয় রয়েছে। আচ্ছা, একজন কৃষক যদি কাউকে ডাকে যে ভাই চলো একটু, বা হাত নাড়িয়ে ডাকলো দূর থেকে, দূরে কৃষক, সে ওর ডাকে শুনতে পেয়ে কাছে এলো, সেখানে একজন কৃষককে যাকে সাপে কেটেছে তার যে করণীয় কাজগুলো প্রাথমিক স্টেজ চিকিৎসা, এটাই হচ্ছে কথা। প্রথম কথা হচ্ছে, সাপের কামড়ে সারা পশ্চিম বাংলা কেন ভারতবর্ষের মধ্যে যদি উপযুক্ত তার পদক্ষেপ নেওয়া হয়, তাহলে একজনও
কোনো রোগী মারা যাবে না। সাপের কামড়ে বিশেষ করে একজন রোগী মারা যাবে না। সময় মতো ট্রিটমেন্ট, সময় মতো, অর্থাৎ একজন রোগীকে সাপে কাটা থেকে আচ্ছা তার 100 মিনিট সময় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই 100 মিনিটের মধ্যে যে সমস্ত কাজগুলো আমাদেরকে করতে হবে, সেই সমস্ত কাজগুলো আমাদেরকে করে দেখাতেই হবে। যে ক্ষতস্থানে যেখানে সাপটা কামড়েছে সেখানে একটু পরিষ্কার করে ধুয়ে দিতে হবে। আচ্ছা সেইখানে ধুয়ে দেওয়ার পরে সেই রোগীকে যাতে সে ছুটে ছুটে না যায়, আচ্ছা তাকে ধৈর্য ধরে বসিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা কারণ হচ্ছে কি, যখন সে ছুটতে থাকবে তার হার্টের স্পন্দনটা বাড়বে। বেড়ে যাবে, রক্ত সঞ্চালনটা অনেক দ্রুতগামী হয়ে যাবে। আর যত দ্রুতগামীতেই হবে রক্ত সঞ্চালন, বিষটা কিন্তু কোষ বা সেলের মধ্যে তাড়াতাড়ি- কোষ বা সেলের মধ্যে ওইটা প্রবাহিত হতে থাকে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তো নিয়ে আসার পরে আমাদেরকে যে সমস্ত কাজগুলো করতে হবে, বাড়িতে রাখতে হবে, ডাক্তার দেখাতে হবে। যেমন ধরুন আমি এইখানে কেন আমরা গুণী, ওঝা এবং এই যে কথাগুলো বলা হয়েছে, কথা হচ্ছে আমরা গ্রামে অনেক শিক্ষিত মানুষ থাকেন, ঠিক। যাদের বাড়িতে বিপদ হুম তার মাথায় তখনই কিন্তু কিছু থাকে না। হ্যাঁ, তখন সে গ্রামে ছুটে গিয়ে একজন শিক্ষিত মানুষকে ডাকলেন, অন্যের কাছে পরামর্শ নেওয়ার ব্যাস। জন্য। যারা ভালো করে বুঝেন তাদেরকে ডেকে আমরা 3 জন এখানে গিয়ে আমরা দেখলাম, কেউ একজন বললো হসপিটালে যেতে, তাদের মধ্যে কেউ একজন বললো গুণী বা ওঝারের কাছে যেতে, আবার কেউ একজন বলল না ওখানে ওই জায়গায় যাওয়ার দরকার নেই, ওই মনসা ঠাকুরকে তাকে তুষ্ট করতে হলে, আচ্ছা। সাপের কামড় থেকে রক্ষা পেতে হলে তোর পুজো এখানে করা উচিত। পুজো করা উচিত, সেই মনসা ঠাকুরকে মানসিক করে দিতে হবে। আচ্ছা আচ্ছা কিন্তু প্রকৃতপক্ষে এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে, আচ্ছা আচ্ছা অনেকটা বড় হবে। পরপর দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা ভিডিওর মধ্যে হয়তো এতটা সম্পূর্ণভাবে আমরা এটা ক্লিয়ার করা সম্ভব হবে না। অবশ্যই সম্ভব তো ঠিক হবে আছে, না। যতটা সম্ভব আমরা এটা করি, পরের সেকেন্ড স্টেপে এটাকে আবার তারপরে এবার আমাদের গ্রামাঞ্চলে গুণী এবং ওঝা অনেক রয়েছেন। প্রথম স্তরে আমরা গুণী এবং ওঝার কাছে যাই, কিন্তু সত্যি সত্যি আমরা সেখানে দেখেছি গুণী ওঝা কিন্তু তার মন্ত্রতন্ত্র দিয়ে অনেক ক্ষেত্রে বিষকে নামিয়ে দেন এবং ভালো হয়ে যায়। হুম, কিন্তু এটা কি প্রকৃতপক্ষে সত্য কথা? ঠিক। এটা কিন্তু প্রকৃতপক্ষে সত্য সত্য নয়। কথা নয়। যে সাপটি কামড় দিয়েছে তার বিষের পুঁটলিতে হয়তো অল্প পরিমাণ বিষ ছিল, অথবা কোনো সাপ কামড়াতে গিয়ে ইতস্ততভাবে কামড়ে দিয়েছে। যতটা পরিমাণ বিষ দিয়েছে সেটা একজন রোগীর পক্ষে মারণ বিষ নয়। সেটা সেই সমস্ত অল্প বিষ, যে সমস্ত সাপ কৃষককে কেটেছে, অল্প বিষ দিলে ওইটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। ওখানে গুণী বা ওঝা নির্বিশ্বাস বলতে পারে। নির্বিশ্বাস হতে না, এখানে বলা হয়েছে ওখানে চন্দ্রগোড়া ও সাপের আচ্ছা আচ্ছা, কথা। বড় সাপের ব্যাপারটা হ্যাঁ, নিয়ে। গোড়া সাপের ব্যাপারটা নিয়ে বলা হচ্ছে। তো এবার একজন গুণী সে মন্ত্রতন্ত্র করে ঝাড়তে সে রোগীটাকে ভালো করলো, কিন্তু প্রকৃতপক্ষে সে ভালো করতে পারলো না। আমরা এই অন্ধকারের জায়গাটা আমরা একটু খুঁটিয়ে দেখি। প্রথম কথা, যদি কোনো সাপ বা কোনো বিষধর সাপ ঠিক মারণ বিষটা দিয়ে দেয়, বিষটা তো একজন মানুষের মধ্যে ঢুকিয়ে নিল। মানুষের মধ্যে যে শিরা উপশিরা তার রক্ত সঞ্চালনের পদ্ধতির মাধ্যমে হৃৎপিণ্ডটা চলছে, বিষটা ঢুকিয়ে দেওয়ার পরে সে বিষটা তো রক্তের মধ্যে মাংসের মধ্যে মিশে যাচ্ছে। একজন গুণী ওঝা যে শিব, শীতলা বা কালী, লক্ষ্মী, মনসা ওর কাছে যাই বলুক না কেন, ওর ভিতর থেকে বিষটা কি করে বের করবে? বিষটা তো ভিতরের মধ্যে ঢুকে যাচ্ছে। একদম অসম্ভব ব্যাপার। আমরা যদি ওটাকে পরীক্ষা করে দেখি, 1 বালতি জলের ভিতরে যদি 1 বিন্দু বিষ ফেলে দিই, তাহলে গুণী ওঝা ওখানে মন্ত্র করতে করতে ওইখান থেকে 1 বালতি জলের ভিতর থেকে বিষকে আলাদা করে দিতে পারবে? না। কোনোদিনই নয়। এটা কোনো যুগেও ছিল না, আজকের মধ্যেও নাই। কিন্তু আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা, আমরা না বুঝতে পেরে গুণী ওঝার কাছে নিয়ে যাই, মনে করি ওরা ভালো করে দিয়েছে, কিন্তু কোনোদিনই ওরা ভালো করতে পারবে না। ঠিক। তাহলে আমাদের একটা উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ঠিক। সেই উপযুক্ত ব্যবস্থা হচ্ছে কি, আমাদের প্রকৃত যদি চিকিৎসক আমরা চিন্তা ভাবনা করি, চিকিৎসালয়ে যেতে, এখানে সাপে কাটা রোগীর যেখানে চিকিৎসা হয় সেই
উপযুক্ত জায়গায় নিয়ে যেতে হবে। তার জন্য কি কি করতে হবে আমাদেরকে? প্রাথমিক এই যে 100 মিনিট একজন রোগীর কাছে অনেক গুরুত্বপূর্ণ। যদি সচেতন কৃষক হন বা সচেতন একজন বন্ধু হন, সুনাগরিক হন, তাহলে তাকে সঠিক যুক্তিটা দিয়ে ঠিক জায়গায় পৌঁছে দিবেন। এই 100 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে গাড়ি করে হোক বা তাকে যে কোনোভাবে হসপিটালে পৌঁছে দিতে হবে। হসপিটালে সেখানে তার উপযুক্ত পরিষেবা দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর একমাত্র চিকিৎসা পদ্ধতি হচ্ছে হসপিটালে খুবই তাড়াতাড়ি নিয়ে যাওয়া। কেননা কেউ আর ভালো করতে পারবে না। উপযুক্ত চিকিৎসালয় হচ্ছে তার হসপিটাল, যেখানে AVS অর্থাৎ অ্যান্টি ভিনাম সিরাম থাকে। আমাদেরকে সচেতন হয়ে যেতে হবে রোগীর সঙ্গে। এই AVS যখন কোনো ডাক্তারবাবু প্রয়োগ করবেন, তার আগে তিনি অনেক কিছু কথা বলেন, অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। আমাদেরকে দেখতে হবে যদি সাপের বিষ প্রকৃতপক্ষে কামড় দিয়ে গেছে ওর শরীর ভিতরে, তাহলে 10 ভাইল একটা ইঞ্জেকশন আমাদেরকে দিতে হবে। 10 ভাইল ইঞ্জেকশন দিয়ে যদি আর বাকি পরিষেবা সেখানে না থাকে, অন্য কোনো উন্নত প্রযুক্তির জায়গা আছে, বড় হসপিটালের জায়গা আছে, ওইখানে কিন্তু ট্রান্সফার করতে হবে। ঠিক, এটাই হচ্ছে আমাদের একমাত্র উপযুক্ত চিকিৎসালয়ের জায়গা। আমাদের নিজেদের কিছু কিছু করণীয় থাকে। অনেক সময় এদিক ওদিক ঘুরিয়ে যখন দেরি হয়ে যায়, তখন দেখা যাবে রোগীর চোখ অস্পষ্ট হয়ে যাচ্ছে, রোগীর মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাচ্ছে, অচেতন হয়ে যাচ্ছে, শ্বাসকষ্টে তাদের অনেক কষ্ট হচ্ছে। কিন্তু আমরা যারা রোগীর সঙ্গে যাই, আমাদের বিশেষ একটা পদ্ধতি আমাদের রয়েছে। যারা আমরা রোগীর সঙ্গে যাই, তখন আমাদের যে দায়িত্ব বা কর্তব্য রয়েছে, রোগী অচেতন হয়ে গেলে চোখ দিয়ে আমাদের জল বেরিয়েছে, কিন্তু আমাদের সেটা কোনোটা কাম্য নয়। আমাদের কাজ হচ্ছে, যদি কোনো সময় রোগীর মুখ দিয়ে লালা বেরিয়ে যাচ্ছে, যাকে আমরা ফেনা বলি, লালা বেরিয়ে যাচ্ছে, রোগী শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে ভালো একটা কাপড় দিয়ে ভিতর থেকে সমস্ত কিছু বের করে দেওয়া, সেগুলো মুছে পরিষ্কার করে দেওয়া। তার কারণটা হচ্ছে কি, সেই ফেনাগুলোকে যেহেতু আমরা যদি না বের করে দিই, তাহলে কিন্তু ওই শ্বাসনলীর মধ্য দিয়ে ঢুকে গিয়ে ওই রোগীটা শ্বাস নিতে পারবে না, রোগীটা আটকে যাবে এবং সেখানেই মারা যাবে। কিন্তু প্রকৃতপক্ষে শ্বাসবিহীনের মধ্যে মারা গেল, বিষের মধ্যে রোগীটা মারা গেল না। তারপরে সেখানে যদি কিছুটা হলো, তারপরে রোগী আর শ্বাস নিতে পারছে না, আমাদের কর্তব্য হবে ওকে কৃত্রিম ভাবে শ্বাস দেওয়া। সেটা কিরকম? রোগীকে অন্তত পক্ষে রাস্তার মাধ্যমে যেতে যেতে যদি এইরকম কোনো ঘটনা ঘটে, যাতে জীবিত অবস্থায় একজন রোগীকে হসপিটালে পৌঁছে দেওয়া যায়। রোগীকে যদি সে নিজের স্বাভাবিক অবস্থায় না শ্বাস নিতে পারে, তাহলে রোগীকে উপর দিয়ে শুই করিয়ে দাও। আচ্ছা, চিৎভাবে তার পেটে এভাবে সে নিজে নিতে পারছে না শ্বাসটা, এভাবে জাঁকো, ছাড়ো, দাব দেবে, ছাড়বে, স্বাভাবিকভাবে শ্বাসটা বেরোবে এবং ঢুকবে, বেরোবে এবং ঢুকবে। এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। সেখানে যদি তবুও দেখা যাবে যদি না হয়, সেখানে কিন্তু আবার মুখ দিয়ে আমাদেরকে শ্বাস দিতে হবে। রোগীর মুখে মুখ দিয়ে অন্তত পক্ষে হসপিটালে পৌঁছে দেওয়ার আগে পর্যন্ত মুখ দিয়ে শ্বাস দিতে হবে। আমরা তার মুখে ঠেকিয়ে শ্বাস দিতে পারি, যাতে রোগীটা জীবিত থাকে। এই সমস্ত দায়িত্বগুলো আমাদের রয়েছে। তো এই দায়িত্ব বহন যারা করবেন, সুনাগরিক, সচেতন নাগরিক যদি হন, বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনা যদি তাদের মনের ভিতরে থাকে, এই সমস্ত কাজগুলো করে তাকে হসপিটালে পৌঁছে দিতে হবে। এই বিশেষ কথার অর্থ হচ্ছে অ্যান্টি ভিনাম সেরাম। এই অ্যান্টি ভিনাম সেরাম, সেও এই অ্যান্টি অর্থাৎ এই সাপের বিষের সঙ্গে যে যুদ্ধ করবে, অ্যান্টি তার প্রতিপক্ষ, আমরাও সেই অ্যান্টি ভিনাম ইঞ্জেকশনের মধ্য দিয়ে সেই যুদ্ধের জাহাজ পাঠিয়ে দিলাম ওর ভিতরে। ওদের মধ্যে যুদ্ধ হবে, ওদের মধ্যে যুদ্ধ হয়ে ক্ষতিকারক জীবাণুগুলোকে মারবে এবং ধ্বংস করবে, এবং রোগীটা যাতে তাতে বেঁচে যাবে রোগীটা। তাতেও যদি অনেক অসুবিধা হয় বা না হয়, তখনই কিন্তু বিজ্ঞানের অগ্রগতির ফলে ডায়াগনোসিস পদ্ধতি রয়েছে, ডায়াগনোসিস পদ্ধতি রয়েছে। সেখানে অনেকটা উন্নত প্রযুক্তি রয়েছে। একদিক থেকে যে ডায়াগনোসিস পদ্ধতিটা যারা দেখেছেন, যারা হসপিটালে গেছেন, তারা নিশ্চয়ই দেখেছেন ওই ডায়াগনোসিস পদ্ধতিটা একটু কষ্ট ব্যয়বহুল হতে পারে। একদিক থেকে রক্ত বেরোবে,
যান্ত্রিক পদ্ধতিতে রক্ত পরিশোধন হবে, পরিশোধন আর এক দিক থেকে রক্ত ঢোকানো হবে। এই সমস্ত পদ্ধতি মাধ্যমে অবলম্বন করে একটা রোগীকে সত্যিকারে বাঁচানো যাবে। এটাই হচ্ছে বিজ্ঞানসম্মত একমাত্র উপযুক্ত চিকিৎসালয়, এর একমাত্র হচ্ছে সঠিক পথ। এটাই হচ্ছে। আজকে জানতে পারলাম যে আপনার থেকে এই মূল্যবান তথ্যটি আমরা সত্যি জানতে পারলাম, এবং অনেকেই আমরা এটা জানি, জেনেও করি না, যেটা আমাদের সব থেকে বড় সমস্যা হয়। যে আজকে তিনারা হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন বা আমরা আলোচনা করতে বসছি, অনেকে হয়তো ভাববেন যে আমরা এটা জানি, এটাও স্বাভাবিক ব্যাপার, কিন্তু দেখুন বাস্তবে সেটা হয় না। কারণ কি, যখন আমাদের কোনো সাপে কোনো পেশেন্টকে কেটে দেয়, কোনো মানুষকে যখন সাপে কাটে, সঙ্গে সঙ্গে তারা কিন্তু সেই ওঝার কাছেই পৌঁছে যায়, অথবা কোনো গুণিনের কাছে পৌঁছে যায়। মন্ত্রতন্ত্র যারা করে, বড় বড় মাপের লোক, তিনারা ভুল ভ্রান্ত ধারণা দিয়ে, এবং বড় বড় ডিগ্রিধারী শিক্ষিত মাপের মানুষেরাও আজকে এই ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনারাই কিন্তু এই ধরনের জায়গাগুলোকে পৌঁছে দেন, কিন্তু সেটা বাস্তব নয়। আজকে আমাদের কাছে মতিলাল বাবু যে কথাটা তুলে ধরলেন, ওই কথাটাকে আমাদের মাথায় রেখে প্রত্যেককে করা উচিত কি, সঙ্গে সঙ্গে আমাদের যে প্রাথমিক স্টেজ বা যেটা প্রাথমিক চিকিৎসা, সেটা করে আমাদের হসপিটালে পৌঁছে দেওয়া, এবং হসপিটালে যা করণীয় তার সিস্টেমিকভাবে সেটা হসপিটাল কর্তৃপক্ষ তিনারা করবেন। এবং তাতে আমরা আপাতত আমাদের নিজের থেকে ভাববো যে না, আমরা যেটা করলাম সেটা উপযুক্ত কাজ করলাম ওই পেশেন্টের ক্ষেত্রে, তাতে অনেকটা রেহাই পাওয়া যাবে, এবং পেশেন্টকেও 100% বাঁচানোর পদ্ধতি নেওয়া যাবে। কিন্তু হয়তোবা যতটা সম্ভব আমরা চেষ্টা করব, তাই তো? অবশ্যই। আজকে এখানে আমরা শেষ করলাম। নমস্কার।